আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। পতিত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া অবকাঠামো প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অযাচিত প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে। সচিবালয়ে প্রথম একনেক সভা শেষে কথা বলেন। বৈঠকে 483 কোটি 43 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক। সকাল 10টায় শুরু হওয়া বৈঠকে 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও আলোচনা পর্যালোচনা হয় মাত্র 7টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, পতিত সরকারের সময় নেওয়া প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে। করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয় সেই জন্যে একটা কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকরণ আছে কিনা, এবং যৌক্তিক হলে সেগুলো ভবিষ্যতে চলবে, আর যেগুলোর দরকার নেই সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক প্রকল্প ছিল অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায়। অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি। অসঙ্গতি মানে এখানে এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে। যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের যে ম্যানিফেস্টো ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প এবং সচিবালয়ে 21 তলা ভবন নির্মাণ প্রকল্প। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ের দপ্তরে আসেন তিনি। বৈঠকে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ দুই দেশের চলমান ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়। পরে প্রণয় ভার্মার সাংবাদিকদের কথা না বললেও প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার পর্ব শেষ, তাই ব্যক্তির সঙ্গে নয়, নতুন সম্পর্ক হবে দু দেশের জনগণের। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার আগামীকালের ভারত সফর নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। প্রেক্ষিতে একটা গুডউইল জেস্টার হিসাবে যেহেতু আমরা যাচ্ছি মানে অনরুট মানুষের, তো এই অপরচুনিটিটা মানে ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাঙ্ক করা, এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। রপ্তানি উন্নয়ন তহবিলের আকার $500 কোটি উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি ব্যাংক সুদের হার কমানো, বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখাসহ রপ্তানিকারকদের স্বল্প মেয়াদী ঋণের সময়ও বাড়ানোর দাবি তাদের। প্রণোদনার অর্থ পেতে জটিলতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আহ্বান জানান তারা। দেখুন তহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এতে রেশনিং পদ্ধতির মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ নিতে হচ্ছে উদ্যোক্তাদের। এর প্রভাবে পণ্য উৎপাদন খরচ যেমন বাড়ছে, আবার নির্ধারিত সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছতেও হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। এমন সব জটিল বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ, বিকেএমই সহ দেশের শীর্ষ উদ্যোক্তারা। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এ সময় গভর্নরের কাছে ব্যাংক ঋণের সুদ হার কমানোর পাশাপাশি একক গ্রাহক ঋণ সীমা বাড়ানোর দাবিও করেন তারা। ইন্টারেস্ট রেট সেটা কী করে আরও কমানো যায়, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায়, এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো
টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। রপ্তানি উন্নয়ন তহবিল দ্বিগুণের বেশি বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার কথাও জানান ব্যবসায়ী নেতারা। আমরা ইডিএফ ফান্ডটাকে ইমিডিয়েটলি এখন যেটা 2.5 বিলিয়ন আছে এটাকে 5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি। গ্রিন ফাইন্যান্স সহ বিভিন্ন রকমের ফাইন্যান্সিং এর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে আছে, এখানে যাতে ইজি অ্যাক্সেস এটার পেতে পারে সেই ব্যাপারে ওনারা বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। সমস্যা সমাধানে গভর্নর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান রপ্তানিকারকরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লাখ টাকা। শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকার শীর্ষে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এছাড়া তালিকায় রয়েছে বেক্সিম কোষ সহ দেশের বড় বড় কয়েকটি শিল্পগোষ্ঠী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 9ম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। প্রতিবেদন আপনার মাধ্যমে এই দিন যতই যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে হাম প্রাদুর্ভাব নিয়ে। রাজধানীসহ কয়েক জেলার হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর চাপ। এর মধ্যে বেড না থাকায় হামের রোগী ভর্তি রেখেছে রাজধানীর শিশু হাসপাতাল ও আজিমপুর মাতৃসদন সহ কয়েকটি হাসপাতাল। এদিকে সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1282 শিশু। সহকর্মী জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হাসপাতালে আসার আগে রোগীর স্বজনদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কোন হাসপাতালে হচ্ছে হামের চিকিৎসা সেটি না জানায় সৃষ্টি হচ্ছে এসব ভোগান্তির অভিযোগ ভুক্তভোগীদের। এখানে আসার পর তারা বলে এখানে বেড খালি নাই, সিট খালি নেই, যদি নিচে রাখেন তাহলে রাখতে পারবেন নিজের দায়িত্বে। আমরা কয়েকটা মেডিকেল ঘুরে আসছি, যেমন ঢাকা মেডিকেল, শিশু মেডিকেল, কুমিটোলা হাসপাতাল। ওরা ওখানে রাখে নেই, ওরা বলতেছে যে সিট সংখ্যা খুবই কম, তো পরে এখানে আসতে বলছে, এখানে আসছে। গত 24 ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যু হলো মোট 42 জন শিশুর। সোমবার বেলা 11টায় বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র। হাম রোগের হটস্পটে পরিণত হয়েছে কুষ্টিয়া, যশোর ও খুলনা। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়ার। হামের উপসর্গ নিয়ে ভর্তি 103 জন শিশু, মারা গেছে 2 জন। হামের নমুনা নিয়ে ভোলায় 30 জন শিশু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 24 জন শিশু এবং নেত্রকোনায় চিকিৎসা নিয়েছে 12 জন শিশু। হামের প্রাদুর্ভাব ঠেকাতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের 18টি জেলায় 30টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেওয়া হচ্ছে হাম রুবেলা টিকা। লামিয়া তানজির মাহমুদ, RTV। হাম প্রতিরোধে আইসিইউ ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বলেন, হামের টিকার কোনো সংকট হবে না। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে আখতার হোসেনের জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার ফলে হামের প্রাদুর্ভাব বেড়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় জরুরি টিকাদান কর্মসূচি এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি। 1.5 ঘন্টা সময় লেগেছে, বাসের সাক্ষ্য আছে কিনা। জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি। অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। সকালে রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, 49 দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি। অন্তর্বর্তী সরকার এই বিষয়ে ঠিকভাবে কাজ করেনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি,
কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, কভারেজ, ভ্যাকসিন আদৌ ক্রয় করা হয়েছিল কিনা গত 1.5-2 বৎসরে, এইগুলি যদি পিছনের ইতিহাস খুঁজতে যান, এটা সাংবাদিক বন্ধুরা পারবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। 49 দিনে মেজেলস হয় নাই। অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে অনিয়মের তদন্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 24 উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার ডাকযোগে পাঠানো ওই নোটিশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশু মৃত্যু ও অগণিত আক্রান্তের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সময়ের টিকা অব্যবস্থাপনাকে দায়ী করা হয়। নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান এই আইনজীবী। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের এখন সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ। কোনোভাবেই মিটছে না জ্বালানির চাহিদা, ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তেল পাম্পের লাইন। যদিও সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। রাজধানীর প্রতিটি পাম্পেই দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে তেল। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সড়কে স্থবির গাড়ির চাকা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা জ্বালানি তেল নেয়ার, আর তাতেই কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে যানবাহনের লাইন। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব বাংলাদেশেও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে অনেক পাম্প। ব্যবসা গরমে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি বাড়ছে যানবাহন চালকদের। তবে কেউই ফিরছে না খালি হাতে। তেল তো দিচ্ছে না, বিভিন্ন পাম্পে ঘোরেন দেখেন অনেক পাম্প বন্ধ আছে, তেল পাচ্ছি কিন্তু লাইনে দাঁড়াই নিতে হয়, 500 টাকা করে তেল দেয়। 4-5 ঘন্টা সিরিয়াল ধরার পরে আমাদেরকে তেল দেয় 10 লিটার করে। বাংলাদেশে তেল আছে কিন্তু আসলে কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা তেল পাইতেছি না। সার্ভিস সেক্টরে জব করতেছি, যার কারণে তেল নাই, সার্ভিসও দিতে পারতেছি না। সব পাম্পে যদি পাওয়া যেত তাহলে এই লাইনটা হইতো না। পাম্প মালিকদের অভিযোগ, পর্যাপ্ত তেল না পাওয়ায় বেগ পেতে হচ্ছে তেল বিক্রিতে। যে সরবরাহ আছে যেন সবাই পায়, যার কারণে আমরা আগের সিস্টেমে তেল দিচ্ছি। প্রাইভেট কার 10 লিটার, বড় হাইস গাড়ি 20 লিটার, হুন্ডা 5 লিটার। তেল বিক্রি বাড়ে না যেহেতু আমরা সীমাবদ্ধতার ভিতরে তেল দিচ্ছি। তেল সংকট মিটিয়ে দ্রুতই সব পাম্পে জ্বালানি স্বাভাবিক হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ইরান ও যুক্তরাষ্ট্রকে 45 দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দিতে খসড়া প্রস্তাব পাঠিয়েছে মধ্যস্থতাকারীরা। পাকিস্তান, মিশর ও তুরস্কের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে হরমুজ খুলে দিতে মঙ্গলবার পর্যন্ত তেহরানকে সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অব্যাহত হামলার মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে হামলায় নিহত হয়েছে IRGCর গোয়েন্দা প্রধান। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তেহরানে শিশুসহ অন্তত 15 জন নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান জানিয়েছে তারা যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব তৈরি করলেও ক্রমাগত হামলার মুখে সরাসরি আলোচনায় বসবে না। এসব হুমকিকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করে ইরান হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনকে সহায়তাকারী যে কোনো দেশকেও এসব অপরাধের দায় নিতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে 45 দিনের খসড়া যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে মধ্যস্থতাকারীরা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিচালিত এক অভিযানে নিহত হয়েছেন IRGCর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি। এক বিবৃতিতে এ হামলাকে সন্ত্রাসী আক্রমণ বলে উল্লেখ করেছে IRGC, তবে আর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ঘোষণা দেন। তিনি বলেন IRGCর গোয়েন্দা প্রধান তাদের রাতভর অভিযানে নিহত হয়েছে। একই সঙ্গে ইরানের বাকি নেতাদেরও খুঁজে বের করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ইরানকে উড়িয়ে দিয়ে তাদের তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণে নেওয়া হবে। এর জবাবে আরো ভয়াবহ প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতোমধ্যেই ইসরায়েল সহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে গোয়েন্দা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে ইরান। ওয়াশিংটনের হুমকির জবাবে তেহরান জানিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। বিনিয়ামিন, RTV। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোতে সরকার পেছনে হাঁটছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থাটি জানায়, এসব অধ্যাদেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী হতো। পুলিশ কমিশন অধ্যাদেশ গ্রহণ করে সরকার হতাশ করেছে বলে অভিযোগ TIBর। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। সকালে ধানমন্ডিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে TIB। এ সময় 133টি অধ্যাদেশের মধ্যে 98টি আইনে পরিণত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পরে যাচাই করার কথা বলা হয়েছে তার কড়া সমালোচনা করে সংস্থাটি। TIBর নির্বাহী পরিচালক বলেন, বিচার বিভাগ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিতের সুপারিশ উদ্বেগজনক, যা বিচার বিভাগের স্বাধীনতায় ঝুঁকি তৈরি করেছে। সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ স্থগিতের সুপারিশ ও গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তা অগ্রহণযোগ্য বলেও মনে করেন তিনি। বাস্তবে জাতীয় মানবাধিকার কমিশন যেটি স্বাধীন কমিশন হওয়ার কথা, যেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সম্পূর্ণভাবে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, সেটিকে যে সুযোগটা সৃষ্টি হচ্ছিল সেটার থেকে সরকার সরে আসছে এবং সেটাকে সরকারের নিয়ন্ত্রণাধীন আনার চেষ্টা করছে। একই সাথে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের বিষয়টি এই অধ্যাদেশে প্রতিফলন হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশটির অত দুর্বলতা, চরম দুর্বলতা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এটিকে আরো বেশি সরকারের নিয়ন্ত্রণে আওতায় আনার জন্য এই অধ্যাদেশটিকে অনতিবিলম্বে তারা আইনে রূপান্তর করার প্রস্তাব করছে, যেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। বর্তমান সরকারের নেয়া এসব পদক্ষেপ আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল বলেও মন্তব্য করেন TIBর নির্বাহী পরিচালক। বলতে আহ্বান জানিয়েছি আপনাদের। শাকিলা করিম, RTV, ঢাকা। 2015 সালে গুম ও নির্যাতনের অভিযোগ এনে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা চাইলেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে যুক্তরাজ্য প্রবাসী এই ভুক্তভোগী বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণেই গুমের শিকার হয়ে 6 মাস টানা অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরে মিথ্যা মামলায় 2 বছর কারাভোগ করেন মশিউর রহমান মামুন। তার উপর চালানো নির্যাতনের এই লোমহর্ষক বিবরণ তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমেও। ছয় মাস টানা অমানসিক নির্যাতন করা হয়েছে। আমাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আমি এখন হাঁটতে পারছি না। আমি একসময় প্রতিদিন 5 মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম, এখন আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট। আমার উপরে যারা ঐতিহাসিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হয় সোমবার। এদিন অভিযোগের বিপক্ষে নিজেদের দ্বিতীয় দিনের যুক্তি তুলে ধরে আসামিপক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হয় এই বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ 2016 সালে মিরপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক IGP AKM শহীদুল হক সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি থাকলেও কোর্ট না বসায় তা হয়নি।
শুনানি পরবর্তী তারিখ 6 মে। এদিকে ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কোনো স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। সকালে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত 20 নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তার বিরুদ্ধে করা মামলায় মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গানে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে সকালে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবক। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরে আসেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান। পুলিশ জানায় সকাল 10:30টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে মিজানুর ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ তাকে গুলি করে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। ভুট্টা নিয়ে দিছে দিয়া ওনার কাছে একটা মানে ইয়া করছে আর কি, গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে, দেখাইতে যখন ওনার কাছে চলে যায় তখন ওই বিজিবি মানে বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে মানে গুলি করে আর কি। 29 পিলারে এখানে বিএসএফ অতর্কভাবে তারা চাপতেছে এবং বিভিন্ন রকম করে আমাদের জিরো লাইনের কাছে আসতেছে, আমাদেরকে ডাকতেছে। পরিবেশ বান্ধব নগর হিসেবে পরিণত হতে যাচ্ছে সিরাজগঞ্জ। এ লক্ষ্যে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। দুর্গন্ধময় পরিবেশের মধ্যেও চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি নগরবাসীর জনস্বাস্থ্য ও পরিবেশগত দূষণ রোধ সম্ভব বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সকল ধরনের বর্জ্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভা কর্তৃপক্ষ। সে লক্ষ্যে 4টি প্যাকেজে সিরাজগঞ্জে চলছে অবকাঠামোগত কাজ। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে মেডিকেল বর্জ্য থেকে স্বচ্ছ প্লাস্টিক তৈরির পাশাপাশি জবাইকৃত গরুর গোবর থেকে উৎপাদিত গ্যাস। জেলার অদূরে বনবাড়িয়া এলাকার 4 একর জমির ওপরে 13 কোটি 67 লাখ টাকা ব্যয় নির্মিত হচ্ছে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। 150 বছরের পুরনো যমুনার তীরে গড়ে ওঠা প্রাচীন শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি। শহরের সকল ধরনের বর্জ্য সংগ্রহ করে পরিশোধিত করা হবে এখানেই। প্যানপাস আসে, আর ভিতরে ব্যান্ডিশের তেনা আসে, এই বর্জ্যগুলো আলাদা করা হয়। বড় মেশিনটা এর ভিতরে দিয়ে ওটা পুইরে ওটা হাওয়ার সাথে মানে শেষ করে দেওয়া হয়। আগে এই বর্জ্যগুলা জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে নষ্ট হয়েছিল, এখন একটা সরকার উদ্যোগ নিয়ে গ্যাসের ব্যবস্থা করেছে। সেই গ্যাসের ব্যবস্থা থেকে আমরা গ্যাস নিয়ে রান্না করতেছি। শহর পরিষ্কার রাখাই নয়, পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার তৈরি, জানাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। সিরাজগঞ্জ শহর একটি মডেল শহরে পরিণত হবে, কারণ তখন আর যত্রতত্র কোথাও আমরা ময়লা পড়ে থাকতে দেখব না। ভেজিটেবল ওয়েস্ট আলাদা করা হবে, প্লাস্টিক কাজ বা পচনশীল যেগুলো বর্জ্য রয়েছে সেগুলোকে আলাদা করা। স্মার্ট সিটির স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জবাসী। লামিয়া তানজির মাহমুদ, আরটিভি। মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে দলের প্রত্যেককে 1 লাখ টাকা এবং ফুটবলারদের ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণাও দেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে পা রেখেই বাফুফের সংবর্ধনা পেয়েছিল যুব ফুটবল দল। সেদিনই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক আমিনুল হক ঘোষণা দিয়েছিলেন জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার। সে অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া হয় 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার। এছাড়া ফুটবলারদের হাতে ক্রীড়া কার্ডও তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের এই আয়োজনে ক্রীড়া সচিব, বাফুফে সভাপতি সহ উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। সরকারের পক্ষ থেকে এমন আয়োজনে আপ্লুত খেলোয়াড়, কোচ ও ফেডারেশনের কর্তারা। আমি স্যারের নিকটে বলতে চাই
আমরা যেন ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। ফুটবলের এমন সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। কথা বলেন অন্যান্য ফেডারেশন নিয়েও, ঘোষণা দেন স্বয়ংসম্পূর্ণ করার। ফেডারেশনের অফিসিয়ালরা বা বিভিন্ন ক্লাবগুলো কিভাবে তারা আর্থিক অনুদানের জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দ্বারা তারা যায়, আমরা সেটাকে একটা স্থায়ী সমাধান করতে চাই। এই কার্যক্রম শুরু করেছি যে ছোট ছোট যে ফেডারেশন গুলো রয়েছে, জরাজীর্ণ যে ফেডারেশন গুলো রয়েছে, সেগুলোকে আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের হাতে তুলে দিয়ে তারা আলোচনার মাধ্যমে সেই ফেডারেশন গুলোকে একটি স্বাবলম্বী করে তোলার জন্য। খেলাধুলাকে এগিয়ে নিতে অবকাঠামোর চেয়ে খেলোয়াড় তৈরিতে সরকার বেশি জোর দিচ্ছে বলে জানান আমিনুল হক। খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি দেশের জন্য সংগ্রাম করতে পারে, ভালো কিছু অর্জন করার জন্য, আমরা সেই সকল সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়দের জন্য আমরা নিশ্চিত করতে চাই। সাবজয়ী এই তরুণদের অর্জন যেমন দেশের ফুটবলের নতুন আশার সঞ্চার করেছে, তেমনি ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার সরকারি উদ্যোগ বাস্তবায়ন হলে ক্রীড়াঙ্গনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।